শ্বশুরবাড়ির লোকজনের অবহেলা মানা যায়, কিন্তু স্বামীর দেওয়া অবহেলা আর কষ্টগুলো কোনো মেয়েই মানতে পারে না। আর সেটা যদি হয় ভালোবেসে বিয়ে করা শখের পুরুষ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার নাম রিয়া, আমার বাবার বাড়ি সিলেটে, বিয়ে করে এসেছি কেরানীগঞ্জ। বলতে গেলে ভালোবেসে বাবা মা ভাই বোন প্রত্যেককে ত্যাগ করে চলে এসেছি শখের মানুষের হাত ধরে। বাবা মাকে কষ্ট দেওয়ার মাসুল যে এভাবে দিতে হবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। 2018 সালে ম্যাট্রিক দিয়ে কলেজে উঠি। সেখানে আমার অনেকগুলো বান্ধবী হয়, নতুন নতুন বান্ধবী, নতুন কলেজ, নতুন পরিবেশ, সব কিছু মিলিয়ে খুব ভালোই দিন কাটছিল। 2 মাসের মাথায় আমার বান্ধবীরা বলল, চল তোকে একটা ফেসবুক আইডি খুলে দিই। যদিও মানা করেছিলাম, কিন্তু ওরা জোর করেই খুলে দিল, কারণ প্রত্যেকেরই ফেসবুক ছিল, শুধু আমারই ছিল না। আমি তেমন ফোন ইউজ করাও পছন্দ করতাম না। কলেজে আসা যাওয়া করার জন্য বাবা একটা টাচ ফোন কিনে দিয়েছিল, সেটাতেই আমার বান্ধবী মিলি একটা ফেসবুক আইডি খুলে দিল। দুষ্টামি করে আইডির নাম দিল ম্যালেরিয়া। আমি অনেক রেগেছিলাম, কেন এরকম একটা নাম দেওয়া হলো। ওর নাম আর আমার নাম মিলিয়ে একটা ফাইজলামি করে ম্যালেরিয়া নামের আইডি খুলেছে। ওরা খুলেছিল দেখে ভেবেছিলাম যে আপাতত কয়েকদিন থাকুক, তারপর আমি চেঞ্জ করে নিব। ফেসবুকের প্রোফাইল পিকটা আমারই ছিল। ফেসবুক আইডি খোলার 15 দিনের দিন একটা ছেলে আমাকে মেসেজ করে। মেসেজ দিয়ে বলে যে এই ধরনের আইডির নাম এই প্রথম দেখলাম, আপনি কি আসলে মানুষকে কামড় দেন? আসলে কি আপনি মশা? যখন এইভাবে কথা বলল, আমার প্রচন্ড রাগ উঠলো। আমার মনে হলো যে এই লোকটাকে আসলে কিছু বলা উচিত। তারপরে বললাম যে যদি কামড় দেই তাহলে তো আপনার হসপিটালে ভর্তি হতে হবে। তখন ছেলেটা বলল, কেন? বললাম, ওই যে আমি যে ম্যালেরিয়া। এক কথা দুই কথায় তারপরে তাকে বলা হলো যে এই আইডিটা আমার এক ফ্রেন্ড খুলে দিয়েছে, আর প্রোফাইল পিকটা আমারই। সে বলল যে আপনি দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আমি ওনাকে একবারও দেখিনি। ওনার প্রোফাইল পিকে একটা কার্টুনের ছবি দেওয়া ছিল। আমি বললাম যে আমি তো আপনাকে দেখিনি, আপনার একটা ছবি পাঠান। উনি বলল যে সামনাসামনিই দেখা হবে, এই বলে রেখে দিল। প্রায় সময় ওনার সাথে কথা হতো। ধীরে ধীরে কথার গতি বাড়তে থাকলো। এমনও সময় গেছে যে আমরা সারা রাত ফোনে কথা বলেছি, অথচ ওনাকে কিন্তু আমি দেখিইনি। এভাবে প্রায় 3 মাস ওনার সাথে আমার রিলেশন ছিল। 3 মাস পর আমি তাকে বললাম যে আমি আপনাকে দেখতে চাই। সে বলল যে ঠিক আছে, একদিন দেখা হবে, কিন্তু কবে হবে সেটা বলেনি। তারপরের দিন আমি কলেজে যাই। ক্যান্টিনে বসে আমি, আমার বান্ধবী আর কিছু ফ্রেন্ডস মিলে চা খাচ্ছিলাম। ওই সময় আমার ফ্রেন্ড স্মৃতি বলল যে দেখ দেখ, তোকে একটা ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে। পিছন ফিরে দেখি যে একটা হলুদ রঙের পাঞ্জাবি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে বেশ সুন্দর, দেখে ভালোই লাগছিল। হঠাৎ মনে হলো আমার না একজনের সাথে রিলেশন আছে। তারপর আমি পিছন ফিরে গেলাম, আর তাকালাম না। সেদিনের মতো কলেজ থেকে চলে আসি বাসায়। বাসায় আসার পর তার সাথে ফোনে কথা হয়। তাকে বললাম যে আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে। সে বলল যে একদিন ঠিকই দেখা হবে, অপেক্ষা করো, অপেক্ষার ফল ভালো হয়। তারপরে তার কথা শুনলাম, এভাবেই কথা চলতে থাকলো। সে ছিল 5 বোনের 1 ভাই, মানে সে তার মায়ের একমাত্র ছেলে। আর আমরা ছিলাম 2 বোন 2 ভাই। আমার একটা বোন ছিল যে 6-এ পড়তো, আর আমার 2 ভাই মালয়েশিয়া থাকতো আমার মামার সাথে। মা ছিল গৃহিণী, আর আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার। আমাদের ফ্যামিলিটা খুবই সুন্দর এবং খুবই গুছানো ছিল। আমার বাবা খুবই আদর্শবান একজন মানুষ ছিল। আমার বাবা কখনো কল্পনাও করতে পারেনি আমি এত বড় একটা কাজ করে ফেলবো, তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলবো। যাই হোক, সেসব কথায় পরে আসি। সে একদিন আমাকে ফোন দিয়ে বলল, তুমি একদিন একটা শাড়ি পরে আমাকে ছবি পাঠাও। তখন আমি বললাম যে শাড়ি পরে কেন ছবি দিব? সে বলল যে তার মাকে দেখাবে। তার কথা মতো একটা লাল টুকটুকে শাড়ি পরে সুন্দর করে ঘোমটা দিয়ে ছবি তুলে দিলাম। শাড়িটা আমার মায়ের ছিল। যেহেতু আমি আনম্যারিড, তাই আমার তেমন কোনো শাড়ি ছিল না। ছবি পাঠানোর পর নাকি তার মাকে দেখায়। তার মা নাকি অনেক খুশি হয়, আমাকে নাকি সে খুব পছন্দ করে। তার ছেলেই আমাকে বলেছে। তারপরের দিন কলেজে গেলাম, আবারও সেই হলুদ পাঞ্জাবি পরা ছেলেটা আজকে পরে এসেছে একটা কালো কালারের শার্ট পরে, আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার বান্ধবী মিলি সামনে গেল, যে জিজ্ঞাসা করলো, আপনি কি ওকে চিনেন? ওর দিকে তাকিয়ে আছেন। তারপর সে বলল, হ্যাঁ, ওর সাথে আমার প্রায়ই কথা হয়। আমি একটু অবাক হয়ে যাই, আমার সাথে কথা হয় মানে? আমি আবার কবে ওনার সাথে কথা বললাম? তারপর আমি বলি যে আমি তো আপনাকে চিনিই না। সে আমাকে ওখানে দাঁড়িয়ে ফোন দিল। তারপরে বুঝলাম যে আমার সাথে যার সাথে কথা হয় সেই হচ্ছে এই হলুদ পাঞ্জাবিওয়ালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফরোজা আক্তার। তাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যেটা প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। স্টোরিটি অনেক ইন্টারেস্টিং। সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে দ্বিতীয় পর্ব শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। ওই দিন কলেজে তার সাথে আমার দ্বিতীয়বার দেখা। প্রথমবার যেদিন দেখেছিলাম ওই নজরে দেখিনি। দ্বিতীয় দিন বুঝতে পারলাম যখন যে এই মানুষই আমার মনের মানুষ, সেই দিন তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম। তাকে আমার অনেক ভালো লেগে গেল।
আর মনে মনে ভাবলাম ফোনে কথা বলার সময় তো ভেবেছিলাম সুন্দর হবে না, কিন্তু না, তার চেহারায় এক অদ্ভুত মায়া ছিল। দেখতে শুনতে সুন্দর ছিল, লম্বা চওড়া, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। সেদিন তার সাথে দেখা হওয়ার পর সে আমাদেরকে কফি খাওয়ার ইনভাইট করলো, কিন্তু আমি যেতে রাজি হচ্ছিলাম না। মিলি অনেক জোরাজোরি করছিল, চল এক কাপ কফি খেতে, আর কি লাগে। আমি বললাম যে না, এটা আমাদের এলাকা, মানুষজন দেখলে সমস্যা হবে, বরঞ্চ বাবার কাছে যেয়ে বলবে, আর তাছাড়া আমার বাবার একটা সম্মান আছে। এই কথা বলে আমি ওখান থেকে চলে আসি। তার নাকি এই কথাটা অনেক ভালো লেগেছে। বাসায় আসার পর সে আমাকে ফোন দিয়ে বলল, তোমার প্রতি আমার এই জিনিসগুলোই আকৃষ্ট করে। আমি জিজ্ঞাসা করলাম কি? বললো এই যে তোমাকে সহজে পাওয়া যায় না। তারপর সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার আর এরকম দূরে দূরে ভালো লাগছে না। আমি বললাম যে আমার বাবার বাড়িতে আপনি প্রস্তাব নিয়ে আসেন। সে বলল যে না, আমি তো এখানে আমার খালার বাড়িতে বেড়াতে এসেছি, আমার বাবা মা সবাই কেরানীগঞ্জ থাকে। তারপর আমি তাকে বললাম, তাহলে আপনি আমাকে কিভাবে বিয়ে করবেন? সে বলল সে আমাকে পালিয়ে নিয়ে যেয়ে বিয়ে করবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। তার সাথে 2 দিন এই ব্যাপার নিয়ে ঝগড়াও চলছিল। এর মধ্যে আমার কাছ থেকে আমার বাবা ফোন নিয়ে নেয়। সে এই জিনিসটা খেয়াল করছিল যে আমার হাতে ফোন আসার পর থেকে আমি লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়েছি। সে হঠাৎ করে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। আমার হাত থেকে নেয় না, বইয়ের উপরে রেখে গোসল করতে গিয়েছিলাম। ওখান থেকে এসে দেখি আমার ফোনটা আমার ঘরে নেই। মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল তোর বাবা নিয়েছে। তারপরে আর তাকে কিছু বলতে পারিনি। মোবাইলটা নিয়েই আমার বাবা তার ফাইল ক্যাবিনেটে রেখে দেয়। ফোনটা বন্ধ করে না, ওপেন থাকা অবস্থায় সে রাখে। আমার ভিতরটা তো আনচান করছিল যে আল্লাহ, মোবাইলটা তো বাবার কাছে চলে গেছে, এখন যদি কোনো কারণে ও ফোন দেয় তাহলে তো বাবার কাছে ধরা পড়ে যাব। যেই ভাবা সেই কাজ। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। সেই দিন আমি ধরা পড়লাম। অনেকবার বাবার কাছে মোবাইলটা চেয়েছি, কিন্তু বাবা দিচ্ছিল না। বাবা বলল যে তোমাকে একটা বাটন ফোন কিনে দিব, তুমি লেখাপড়ায় অনেক অমনোযোগী হয়ে গেছো, তোমাকে দেখে তোমার ছোট বোনও শিখবে, তাই আমার উচিত তোমাকে আগে শিক্ষা দেওয়া। আর কি বলবো তাকে, আর কিছুই বলার ছিল না। এর মধ্যে রাত 9টার দিকে আমাকে সে ফোন দেয়। ফোন অনবরত বাজতেই থাকে, আর আমার বাবার রুমে যেহেতু, তাই আমি সাউন্ডও পাই না। আর এই দিক দিয়ে সে আমি ফোন না ধরার কারণে মেসেজের উপর মেসেজ দিয়েই যাচ্ছে, ফোনের উপর ফোন করেই যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেছি। এদিক দিয়ে তো আমার ভিতরে ভীষণ ভয় কাজ করছে যে বাবার কাছে ধরা পড়লে খবর আছে। এই কাজটাই হয়ে গেল। বাবা যখন রুমে গেল, সে আবারও ফোন দিল। বাবা ফোনটা বের করে চেক করলো, মেসেজগুলো পড়ে তো আমার বাবা অবাক হয়ে গেছে। তার মেসেজগুলো এমন ছিল, তুমি ফোন কেন ধরছো না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করবো, আর এর জন্য দায়ী থাকবে তুমি, আরো হাবি যাবে অনেক কিছু। তারপর সে ফোন দিল। ফোন রিসিভ করে আমার বাবা তাকে যা তা বলে ফোন রেখে দিল, আর বলল যে আমাকে সে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবে। এই দিক দিয়ে আমার 2 ভাইকেও ব্যাপারগুলো জানানো হলো, আর তারপর আমার ভাইরা মিলে বলল আমাকে যেন বিয়ে দিয়ে দেয়। এরই মধ্যে আমার বাবা আমার রুমে এসে আমাকে যা ইচ্ছা তা বলে অপমান করে গেছে। যে তার মেয়ে কখনো এই ধরনের কাজ করবে সে এটা কল্পনাও করতে পারেনি। এমন জানলে সে আমাকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতো। একটা বাবার মুখে এমন কথা শোনা যে কত বড় লজ্জা সন্তানের জন্য, যে সন্তানরা শুনেছে একমাত্র তারাই জানে। আর এই বিষয়টা নিয়ে আমার বাবার সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কারণ, আমার দাদি বাড়িতে চাচারা, ফুপ্পিরা বা আত্মীয় স্বজন যারাই আছে, তারা কখনোই লাভ ম্যারেজ করেনি, কারোর সাথে সম্পর্ক করেনি। ঘটকের মাধ্যমে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষের সাথে যোগাযোগ করে তারপরে বিয়ে দেওয়া হয়েছে। আমার বড় ভাই আমাদের এই এলাকার একটা মেয়েকে পছন্দ করত, আর এটা বাবা জানার পর ডাইরেক্ট আমার 2 ভাইকে বিদেশে মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বড় ভাইকে পাঠানো হয়েছে যেন ওই মেয়েটাকে ভুলে যায়, আর ছোট ভাইকে পাঠানো হয়েছে লেখাপড়া করার জন্য। আমিও ছোটবেলা থেকে এটাই ভেবেছিলাম আমি কখনো প্রেম করব না, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। ওর প্রতি এত মায়া জন্মে গেল যে ওর সাথে কথা না বলেও থাকতে পারছিলাম না। এই দিক দিয়ে আমার বাবা আমার মায়ের বড় বোনের ভাসুরের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, বিয়ের পর বউও নিয়ে যাবে। 15 দিন হয় মাত্র দেশে এসেছে, কিন্তু তার সাথে আমার বিয়ের কোনো কথাই ছিল না। এই ঝামেলার কারণে তার সাথে আমার বিয়ে ঠিক করা হয়। সে আর 1 মাসের মতো আছে, তারপরে সে চলে যাবে। আর এইখানে তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ছেলের মা আমাকে আগে থেকেই পছন্দ করত, আমার মায়ের কাছে প্রস্তাবও দিয়েছিল। আমার মা বলেছিল মেয়ে লেখাপড়া করবে, তারপরে না হয় ভেবে দেখা যাবে। আর আমার সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ার কারণে আমার মা ছেলের মাকে ফোন দিয়ে কথা বলেছে, আর বলেছে আমাদের বিয়ে 1 সপ্তাহের মধ্যে দিতে চায়। ছেলের মা তো ভীষণ খুশি, তার 2টা মাত্র ছেলে, একটা ছেলে ছোট আর একটা ছেলে বিদেশে থাকে। সে তার বাড়ির বউ বানাতে আমাকে অনেক আগে থেকেই ইচ্ছে ছিল। যখন আমি জানতে পারলাম আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হবে
আমার মায়ের ফোনটা চুরি করে নিয়ে ওয়াশরুমে যেয়ে আমি তাকে ফোন দিই। ফোন দিয়ে তাকে সব কিছু জানাই। সে আমাকে বলে আমি যদি তার সাথে পালিয়ে না যাই তাহলে সে এক্ষুনি আত্মহত্যা করবে। আমি দোনো দিক দিয়ে দোটানার মধ্যে ছিলাম। আমি তাকে বলেছিলাম আমি যদি এখন চলে যাই আমার বাবা কষ্ট পাবে। সে বলেছিল তোমার বাবা তো কষ্ট পাবে, আর তুমি যদি না আসো তাহলে আমি মারা যাব। তুমি কি চাও তোমার জন্য একটা প্রাণ ঝরে যাক? আমি তার কথায় এতটাই মোহিত হয়ে গিয়েছিলাম যে আমি একটা বারের জন্য চিন্তা করিনি তার হাত ধরে পালানোর পর আমার বাকি জীবনটা কিভাবে কাটবে। সেদিন সে আমাকে বলে তুমি তোমাদের কলেজে চলে আসবা ভোরবেলা, আমি সেখান থেকে তোমাকে নিয়ে আমাদের ওখানে চলে যাব, এখানে আর 1 সেকেন্ডও থাকবো না। তার কথা মতো তার পরের দিন ভোর 6টা বাজে আমি বাসা থেকে পালাই। আমার বাবা নামাজ পড়তে মসজিদে যায় আর এই ফাঁকে আমি বোরখা পরে বাড়ি থেকে পালিয়ে যাই। 2 দিন পর অস্ট্রেলিয়া প্রবাসী ছেলেটার সাথে আমার কাবিনের কথা ছিল। এদিক দিয়ে আমি যখন তার সাথে পালাই বাসেই খবর পাই যে আমার বাবা স্ট্রোক করেছে। আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম, যেটা দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। বিভিন্ন ঝামেলার কারণে আসলে পর্বগুলো রেগুলার দিতে পারছি না, এটার জন্য অত্যন্ত দুঃখিত আমি। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তৃতীয় পর্ব শোনার জন্য অনুরোধ রইল। আমি আবারও বলছি এই স্টোরিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। মাত্র তো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, বাকি অংশটি শুনলেই আপনারা বুঝতে পারবেন এই স্টোরিটি কেন আপনাদের সাথে শেয়ার করা।